বিভা ক্যাফের আজকের নিবেদন ত্রিজিৎ করের লেখা অলৌকিক গল্প যুযুক্ষুরা এর দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। আবারও বলে দিই, গল্পটি কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্য। দয়া করে হেডফোন ব্যবহার করুন। যারা গল্পটির প্রথম পর্ব শোনেননি তাদের অনুরোধ করব, গল্পটি সম্পূর্ণভাবে উপভোগ করতে চাইলে আগে আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে শুনে নিন গল্পটির প্রথম পর্ব। আর যারা প্রথম পর্ব শুনেছেন তাদের গল্পটি আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য রইল প্রথম পর্বের সংক্ষিপ্ত সার। গল্পের শুরুতে দেখা যায় একটি 21-22 বছরের মেয়ে এক ষাটোর্ধ্ব মহিলার সঙ্গে ভয়ানক উপাচারে বসেছেন। যে উপাচারের এক গূঢ় উদ্দেশ্য আছে। অমানসিক কষ্ট ভোগ করে এবং বারবার তিরস্কৃত হতে হতে উপাচার সম্পন্ন করতে থাকে মেয়েটি। দৃশ্যের শেষে বোঝা যায় যে কোনো একটি ছেলেকে বশীকৃত করতেই এই তন্ত্রের আয়োজন। এরপর পরের দৃশ্যে দেখি স্নেহা বলে একটি মেয়ের ফ্ল্যাটে ইন্দ্র বলে একটি ছেলেকে। কিছু সংলাপে বোঝা যায় তাদের সম্পর্কের ধরন, তারা প্রেমিক প্রেমিকা। কিন্তু কিছুক্ষণ পর ইন্দ্র স্নেহার সাথে ঘনিষ্ঠ হতে গেলে ঘটে এক অদ্ভুত কাণ্ড। স্নেহা ইন্দ্রের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টুটি টিপে মারতে যায়। ইন্দ্র বাধা দিলে সে ছিটকে মাটিতে পড়ে রক্তস্নাত হয়ে কাঁপতে থাকে। ঘটনার এই আকস্মিকতায় বিহ্বল ইন্দ্র ফোন করে ব্রহ্মানন্দ মহারাজকে। তারপর ফোনের ওপার থেকে মহারাজের মন্ত্রে পরিস্থিতি কিছুটা সামলায়। পরদিন ইন্দ্র আর স্নেহা মহারাজের কাছে গিয়ে সমস্ত কথা বললে বিষয়টা কিছুটা বুঝতে পারেন মহারাজ। তিনি সাময়িক কিছু উপায় এবং বিধিনিষেধ বাতলে দিয়ে তাদের বিদায় জানান। তারা চলে গেলে শেষে দেখা যায় হন্তদন্ত হয়ে মহারাজ কী সব যেন পুঁথিপত্র ঘাঁটতে থাকেন। ঘাঁটতে ঘাঁটতে একসময় একটা বহু প্রাচীন পুঁথির পাতায় স্থির হয়ে যায় তার চোখ। পাতার ওপরে লেখা যুযুক্ষুরা। তারপর মেয়েটি কাঁপছে, প্রায় পাগলের মতো কাঁপছে। তার শরীরের উষ্ণতা এখন স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি। এতই বেশি যে কেউ তার শরীরে হাত দিলেই বলবে এ তো মনুষ্য শরীর নয়, এ যে সাক্ষাৎ জ্বলন্ত চুল্লি। মেয়েটার সম্পূর্ণ শরীর নগ্ন। প্রচণ্ড আতঙ্কে তার চামড়ার রঙও প্রায় ফ্যাকাশে হয়ে গেছে। কপালে জমেছে এক রাশ শ্বেতবিন্দু। তার বুকের ভেতর হৃৎপিণ্ড এত জোরে স্পন্দিত হচ্ছে যে মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি ফেটে বেরিয়ে আসবে। সে এখন বসে আছে একটা বিশাল অগ্নিবলয়ের মধ্যে। তাকে ঘিরে বৃত্তাকারে দাউ দাউ করে জ্বলছে আগুন। সে যেখানটায় বসে আছে তার ঠিক সামনেই আঁকা রয়েছে একটি অদ্ভুত জ্যামিতিক চিত্র। তন্ত্রমন্ত্র নিয়ে সামান্য পড়াশোনা যারা করেন তারা একবার দেখলেই বলে দেবেন এ হলো আসলে তন্ত্রে বহুল ব্যবহৃত যন্ত্রের ছবি। এক একটি তান্ত্রিক সাধনার জন্য এই রকম এক একটি যন্ত্রের অঙ্কন করতে হয়। অনেকে বলে এই বিশেষ জ্যামিতিক যন্ত্রগুলির মধ্যেই প্রতীকের মতো লুকিয়ে থাকে সমগ্র সাধনার সারমর্ম। যদিও মেয়েটি এসব কিছুই জানে না।
সে শুধু জানে সে এক ভয়ঙ্কর উপাচারে অংশ নিয়েছে। এমন এক উপাচার যেখানে একবার বসলে উঠে পড়ার আর কোনো উপায় নেই। মেয়েটির 2 হাত আর মুখ কাপড় দিয়ে বাঁধা। তার নগ্ন দেহের সুডৌল 2টি স্তন, কোমল নাভি ও অগভীর যোনিদেশে বর্তমানে সুস্পষ্ট ক্ষতচিহ্ন ও টাটকা রক্তের ছোপ। বিশেষ করে যোনিদেশে যেন রক্ত বন্যা বয়ে যাচ্ছে। মেয়েটি মুখ বাঁধা অবস্থাতেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আর কাঁদবে নাই বা কেন? তার শরীরে ঠিক এই মুহূর্তে যে যন্ত্রণা অনুভূত হচ্ছে তা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ঠিক বিদ্যুতে শক খাওয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে এই মুহূর্তে মেয়েটির মনে হচ্ছে তার শরীরের ভেতরকার সমস্ত হাড়গুলো যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে একেবারে। কি কাঁপছে দেখো। ছি ছি ছি, এই নিয়ে তুই মদ্দা মানুষ বশ করবি? হ্যাঁ, এনে অনেক হয়েছে। এবার চোখ বন্ধ করে তার কথা ভাব, তার কথা, যাকে তুই বশ করতে চাস, সেই পুরুষের কথা যাকে তুই নিজের করে পেতে চাস সারা জীবনের জন্য। কথাটা বলে সেই ভয়ঙ্করী মহিলা। তিনিও বর্তমানে সম্পূর্ণ উলঙ্গ, যদিও তার সেই ক্ষতবিক্ষত মারিগুটিময় ঘা দগদগে নগ্ন শরীর দেখলে যে কেউ ঘেন্নায় বমি করে দেবে। সেই ভয়ঙ্করী মহিলা এখন দাঁড়িয়ে আছে সেই অগ্নিবলয়ের ভিতরে, মেয়েটির ঠিক পিছনে। তার হাতে ধরা তেল মাখানো বেশ মোটা একটি দণ্ড। কিরে, ভাবছিস? ছেলেটার কথা ভাব, নইলে কিচ্ছুটি কাজ হবে না কিন্তু। মহিলাটির কথায় মেয়েটি এবার ভয়ে কেঁপে ওঠে। সেই অসহনীয় যন্ত্রণার মধ্যেই সে তার কথা ভাবতে শুরু করে। তার কথা, যার জন্য এত কিছু করা। ইন্দ্র, ওর ইন্দ্র, ফর্সা মুখ, টিকালো নাক, কি গভীর দৃষ্টি আর হাসি। ইন্দ্রর হাসি দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ ভুলে যাওয়া যায় শুধু এই মানুষটার হাসিটুকুর জন্য। শরীরের কথা ভাব, ছেলেটার শরীরের কথা, তার সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথা ভাব। ভাব, মেয়েটি বর্তমানে প্রায় নিয়ন্ত্রণহীনভাবে কাঁপছে, কিন্তু এই কাঁপুনির মধ্যেই সে ফের ইন্দ্রর কথা ভাবতে শুরু করে। ওহ, সেই ভাস্কর খচিত আবেদনময় পুরুষ শরীর, সেই অতি সুখকর ঘনিষ্ঠ মুহূর্ত, একে অপরের এত কাছাকাছি থাকা যে নিঃশ্বাসেরও গন্ধ পাওয়া যায়। এসব কি মেয়েটা কখনো ভুলতে পারবে? কখনো? শুধু ওই সময়টুকু, ওই স্পর্শটুকু, ওই সাময়িক সুখটুকু বারবার ফিরে পাওয়ার জন্যই তো এত কাঠখড় পোড়ানো, এত অসহ্য যন্ত্রণা শিকার। ইতিমধ্যেই সমগ্র ঘরে ছড়িয়ে পড়েছিল শ্বাসরোধকারী ধোঁয়া। মেয়েটির চারপাশে জ্বলতে থাকা বৃত্তাকার অগ্নিকুণ্ডের আগুনের শিখা ছিল লকলকে লাল।
কিন্তু এইবার যেই মুহূর্তে মেয়েটি ছেলেটির ভাবনায় বিভোর হয়ে গেল, অমনি অগ্নিকুণ্ডের আগুনের রং গেল বদলে। লকলকে লাল শিখা হয়ে গেল শান্ত নীল। সারা ঘরের ছড়িয়ে থাকা ধোঁয়াতেও যেন কোথা থেকে এসে মিশল অপূর্ব চন্দনের গন্ধ। মেয়েটির পিছনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর পিশাচিনীর মুখে ফুটে উঠল নিষ্ঠুর হাসি। সেই নীল আগুনের শিখায় শুয়োরের মল আর তিসির গুঁড়ো ছড়িয়ে দিতে দিতে সে বলল, হবে হবে হবে। এই এই তিসির গুঁড়ো তার মনে তৈরি করবে বিষাক্ত নেশা। সারা দিন রাত সে শুধু তোর কথা ভাববে। তার আগে ওর যা যা পছন্দ ওর মুখে তিতকুটে লাগবে। সব জিনিস সে আর দু চোখে দেখতে পারবে না। সে শুধুই তোর মধ্যে মজে যাবে রে। সময় লাগবে রে, সময় লাগবে, কিন্তু একবার মজে গেলে তোর মৃত্যু পর্যন্ত ওর নেশা কাটাতে স্বয়ং ভগবানও পারবেন না। এই কথাগুলো বলার পরই সেই মহিলা আবার চিৎকার করে ওঠে, বলে, অনেক হয়েছে, অনেক ভেবেছিস তার কথা। এবার 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 সত্তরের কথা ভাব। সত্তর, তার কথা ভাব, যে তোর আর ওই ছেলেটার মাঝে কাঁটার মতো বিঁধে আছে। ভাব ভাব তার কথা ভাব ভাব। সেই সত্তরের পোড়া মুখে ছাই দেওয়ার কথা ভাব 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 রে। এর কিছুক্ষণ পরেই ফের সারা ঘর ধোঁয়াময় হয়ে উঠতে থাকে। সেই ধোঁয়ায় চড়া রকমের মনুষ্য মূত্রের গন্ধ। এইবার অগ্নিকুণ্ডের আগুনের রং ফের বদলালো। বিষাক্ত সবুজ শিখায় দাউ দাউ করে জ্বলতে লাগলো মেয়েটির চারিদিকের অগ্নিবলয়। অন্যদিকে মেয়েটির মনে তখন ফুটে উঠেছে আরেকটি মেয়ের ছবি। এই মেয়েটার জন্য ইন্দ্র আর তার মধ্যে এত দূরত্ব। শুধুমাত্র এই মেয়েটার জন্যই ইন্দ্র তার হয়েও হলো না। শুধুমাত্র এই মেয়েটার জন্য নিজের রূপ আর ছল চাতুরি দিয়ে ইন্দ্রকে বশ করে রেখেছে একেবারে। এই মেয়েটা শেষ না হয়ে যেতে পারে না। একেবারে শেষ হতে হবে ওকে, একেবারে শেষ, যাতে আর কখনো ওর আর ইন্দ্রর মাঝে এই মেয়েটা না আসতে পারে। হবে হবে হবে। ওই কতর খাকি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। হ্যাঁ, ওর নাভির নিচে মরণ কামড় বসাবে মৃত্যু। রে, ওর জনিদেশ ভেসে যাবে অসময়ের রক্ত বন্যায়। ওর মনের থেকে বাঁচার ইচ্ছে চলে যাবে। নিজেই নিজেকে খুন করতে ইচ্ছে করবে ওর। আর তাতেও যদি কাজ না হয়, স্বয়ং শয়তান আসবে ওর কাছে ঘুঘুর রূপ ধরে। মরবে, ও মরবে। শুধু একটু সময়ের অপেক্ষা। মৃত্যুই হবে ওই মেয়ের একমাত্র নিয়তি, একমাত্র নিয়তি। কথাটা বলেই প্রচণ্ড জোরে হাসতে শুরু করে সেই মহিলা।
চারপাশের সবুজ অগ্নিশিখার মধ্যে একে একে সেই মাদি খরগোশ, কালো পায়রা, শ্বেত সরিষা, ধুনা আরও কি কি সব দিতে থাকে। তারপর নারকীয়ভাবে বলে ওঠে, শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক। প্রেমের পথের সমস্ত কাঁটা জ্বলে পুড়ে খাক হয়ে যাক। ওই ওই ছেলে শুধু এই মেয়েরই হবে, আর কারো না, আর কারো না। না। এরপর কিছুক্ষণ সব চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই। হাত মুখ বাঁধা মেয়েটিও যেন ক্লান্ত হয়ে পড়েছে। তার শরীরের কাঁপুনি এখন অনেক কমে এসেছে। সে ভাবছে কাজ বোধহয় শেষ হয়ে এসেছে, এইবার বোধহয় মুক্তির পালা। কিন্তু হায়, সেই মেয়েটি এখনো জানেই না তার জন্য কি ভয়ঙ্কর বিভীষিকা অপেক্ষা করে আছে। সে জানেই না উপাচারের সবচাইতে ভয়ঙ্কর ও বীভৎস পর্ব এখনো বাকি। এমন এক পর্ব যার যন্ত্রণা সহ্য না করতে পেরে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক এই মুহূর্তে সেই ভয়ঙ্করী মহিলাটি মেয়েটির মুখের সামনে এসে দাঁড়ায়। তার চোখ মুখের ভাব অতিশয় ক্রূর। খুবই গা ঘিনঘিনে একটা চাপা হাসি হেসে সে বলে, এইবার তাকে তোর শরীরে নিতে হবে মেয়ে। তাকে নিজের শরীরে না নিলে যে উপাচার সম্পূর্ণ হবে না। তবে মনে রাখিস, সে তোর শরীরে ততদিন থাকবে যতদিন না তার কাম ক্ষুধা মিটবে। এমন ভাবে তাকিয়ে আছিস কেন রে মাগি? নিজের শরীরের জ্বালা মেটাবি খালি, হ্যাঁ? আর যার দয়ায় এত কিছু হবে তার ক্ষুধা মেটাবি না, হ্যাঁ? সে যতদিন চাইবে তোর শরীরের মধ্যে থেকে তোকে ভোগ করবে। তুই বাধা দিতে পারবি না। বাধা দিয়েছিস কি মরেছিস? একদিন তার ক্ষুধা মিটে গেলে সে আপনি চলে যাবে। নে, আর কথা না, এবার তাকে তোর শরীরে নে। এই বলে সেই পিশাচিনী নিজের নাভির কাছে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে কি একটা মন্ত্র পড়তে শুরু করলো। আর তার ঠিক পরেই যা ঘটলো তা দেখে কোনো স্বাভাবিক মানুষ সুস্থ থাকতে পারবে না। হাত আর মুখ বাঁধা মেয়েটি দেখল সেই ভয়ঙ্কর রমণীর যোনিদেশ থেকে বেরিয়ে আসছে টকটকে লাল রঙের ল্যাদল্যাদে কি একটা বস্তু। জিনিসটাকে প্রথমবার দেখে জট পাকানো নাড়ি ভুড়ি মনে হলেও ক্রমশ বোঝা গেল জিনিসটা সেরকম কিছু নয়, বরং জিনিসটা জীবন্ত, আপনা থেকেই নড়াচড়া করে। শুধু তাই নয়, জিনিসটার নিজস্ব মেধা আছে। এক বাসস্থান থেকে বেরিয়ে এসে সে নির্দ্বিধায় খুঁজে নিতে পারে তার পরবর্তী বাসস্থান, ঠিক যেমন এখন নিল। মেয়েটি প্রচণ্ড আতঙ্কিত চোখে দেখল সেই লাল ল্যাদল্যাদে জিনিসটা তার পূর্বের বাসস্থান থেকে বেরিয়ে এসে ক্রমশ মাটিতে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে এলো এবং একটা সময় প্রবেশ করতে শুরু করলো ঠিক তার যোনির মধ্যে। তারপর একটা প্রচণ্ড কাঁপুনি, শরীরের উষ্ণতা যেন মনুষ্য চিতাকেও ছাড়িয়ে গেল। আর তারপর আচমকা পিঠে কাঁধে একটা শক্ত মোটা লাঠির মতো কি যেন দিয়ে অমানুষিক প্রহার, মুহুর্মুহু অবিরাম।
প্রচণ্ড যন্ত্রণায় কোঁকিয়ে উঠতে উঠতে চোখের সামনে সব কালো হয়ে যাওয়ার আগে মেয়েটা শুনল সেই নৃশংস পিশাচিনী চিৎকার করে করে বলছে, নারীর যোনিতেই তো তার বাস। যোনির ভিতরে যে সে শিরা উপশিরা বিস্তার করে ফুলে ফেপে ওঠে, তারপর প্রতিদিন সম্ভব করে তার নিজেরই ধাত্রীকে। মনুষ্য যোনিতে থাকে বলেই তার নাম যুযুক্ষুরা। যুযুক্ষুরা। যুযুক্ষুরা? বিস্ময়ে জিজ্ঞেস করে ইন্দ্র। হ্যাঁ, যুযুক্ষুরা। এরা শব্দ পাতাল লোকের মধ্যে তলাতলের বাসিন্দা, অধিজীব বিশেষ। এরা আকৃতিতে ক্ষুদ্র, বুদ্ধিতে মনুষ্যতর, কিন্তু অতি প্রাকৃতিক ক্ষমতায় কিছু কিছু দেবদেবীর থেকেও বেশি শক্তিশালী। এরা ভয়ঙ্কর, ক্রূর এবং এবং সাধারণত কাম ক্ষুধা বৃত্তিভোগী। নারীর যোনির মধ্যেই এদের বাস। যে যোনিতে এরা থাকে সেই যোনিকেই এরা ভোগ করে। ভোগ করতে করতে এক সময় তাকে এমনই ঘইয়ে দেয় যে সেই নারী মৃত্যু পথগামী হয়। যোনির মধ্যে থেকে যোনিকে ক্ষয়প্রাপ্ত করে বলেই এর নাম যুযুক্ষুরা। ইন্দ্র এসব শুনে খানিকক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে। মহারাজ যা বলছেন তার অধিকাংশ কথারই সে মানে বুঝতে পারে না, বা বুঝলেও তা বিশ্বাস করতে মন চায় না। এমনটা কি হতে পারে? এসব তো মা মাসিদের গল্প কথায় থাকে, এমনকি উপন্যাসে, সিনেমাতেও। কিন্তু বাস্তবে বাস্তবে কি এমনটা ঘটা সম্ভব? সম্ভব, সম্ভব ইন্দ্র, সম্ভব। বাস্তবে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা মানুষ উপন্যাসেও কখনো কল্পনা করতে পারবে না। যাই হোক, তোমার প্রাক্তন প্রেমিকার ব্যাপারে সেদিন বিশেষ কিছু জিজ্ঞেস করতে পারিনি, স্নেহা ছিল বলে। আজ বলো, মেয়েটি কিরকম ছিল, আর তোমাদের সম্পর্কটাই বা শেষ হলো কেন? ইন্দ্র এর উত্তরে খানিকক্ষণ মাথা নিচু করে থাকে, তারপর বলতে শুরু করে। পিয়ালি মেয়েটা ফর্সা, গায়ের গড়ন একটু লম্বাটে, দেখতে বেশ ভালোই ছিল। ও আমার সেই 11 থেকে বন্ধু। প্রথমে বন্ধুত্বই ছিল, তারপর ক্রমশ সম্পর্ক আরও গাঢ় হয় এবং প্রেম পর্যন্ত করায়। মেয়েটা খুব একটা খারাপ ছিল না। ওর সঙ্গে প্রায় টানা 6 বছর রিলেশনে ছিলাম, কিন্তু কিন্তু মাস 6 আগে আমার এক আত্মীয়ের বিয়ে বাড়িতে আমার প্রথম আলাপ হলো স্নেহার সঙ্গে। আমারই বয়সী, ভীষণ সুন্দর দেখতে। প্রথমটা ব্যাপারটা অতটা সিরিয়াসলি না নিলেও ধীরে ধীরে আমার মন কেন জানি না স্নেহার দিকে ঝুঁকতে থাকলো। ওর হাঁটা চলা, ওর কথা বলা, আপন মনে গান গাওয়া, সবই যেন এক মুঠো টাটকা বাতাস। আর তাছাড়া অন্যদিকে পিয়ালির সঙ্গে আমার তখন ক্রমাগত ঝগড়া লেগেই আছে। ঝগড়াটা কি নিয়ে? কিছুই না, ছোটোখাটো বিষয় নিয়ে ইগোর লড়াই। এমন অনেক জিনিস যা নিয়ে কোনো ঝগড়ার সম্ভাবনাই নেই, তাই নিয়েও আমাদের মধ্যে ঝগড়া বেঁধে যেত। আর শেষের দিকটা পিয়ালি একদম নিজের মধ্যেই থাকতো না। খারাপ খারাপ ভাষায় কথা বলতো, স্নেহাকে একদম দেখতে পারতো না। খুব নোংরা নোংরা কথা বলতো ওর ব্যাপারে। ও বোধহয় আমার সঙ্গে স্নেহাকে নিয়ে কিছু সন্দেহ করছিল। আচ্ছা, তারপর? সত্যি বলতে আমি সম্পর্কটায় হাঁপিয়ে উঠেছিলাম, আর পারছিলাম না। তাই একসময় সম্পর্কটা ছেড়ে বেরিয়ে এলাম।
প্রায় 3-3.5 মাস আগের ঘটনা। তখনই পিয়ালির সঙ্গে আমার ব্রেকআপ হয়। ওই সময়টা খুব ডিপ্রেস ছিলাম, কিচ্ছু ভালো লাগতো না। বন্ধুরা শুধু বলতো যা হয়েছে ভুলে যা, কিন্তু যার পায়ে কাঁটা ফুটেছে সেই একমাত্র যন্ত্রণাটা বোঝে। যার সঙ্গে 6 বছর ধরে ভালোবাসা, এমনকি নিবিড় শারীরিক সম্পর্কে ছিলাম, তার সঙ্গে যদি একদিন দুম করে সব শেষ হয়ে যায়, তাহলে আপনি বলুন কেউ ভালো থাকতে পারে? একটা দীর্ঘশ্বাস ছাড়ে ইন্দ্র। তারপর খানিকক্ষণ চুপ থেকে বলে, ওই সময়টা যখন আমার পাশে কেউ ছিল না, তখন স্নেহা আমার পাশে এসে দাঁড়ায়। আমায় মেন্টালি সুস্থ হতে অনেক সাহায্য করেছে ও। অবশ্য শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও আমি ওর সঙ্গে জড়িয়ে পড়ি। এখন মনে হয় আসলে মেয়েটা শারীরিক সম্পর্ক চাইতো না, শুধুমাত্র আমার মন ঘোরানোর জন্য, আমায় একটুখানি খুশি করার জন্য দিনের পর দিন আমায় ইনসিস্ট করতো ওসব করতে, যাতে সব ভুলে আমি একটু ভালো থাকতে পারি। সত্যি বলতে স্নেহা না থাকলে আমি হয়তো কখনো স্বাভাবিক জীবনে ফিরতেই পারতাম না। বুঝলাম। আচ্ছা, স্নেহার সঙ্গে 4-5 মাস আগে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল? এমন কোনো ঘটনা যা তোমার ঠিক স্বাভাবিক লাগেনি? স্নেহার সাথে 4-5 মাস আগে? তখন তো আমাদের মধ্যে সম্পর্কটা সবে শুরু হচ্ছে। কি যেন একটা ভাবে ইন্দ্র, তারপর বলে, অস্বাভাবিক নয়, তবে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। স্নেহা একটু ভীতু প্রকৃতির মেয়ে। ওর বাবা মা প্রায় কলকাতার বাইরে থাকে, ফ্ল্যাটেও পুরো একা। একবার কি একটা ছায়ার মতো জিনিস ফ্ল্যাটের বাথরুমে দেখে খুব ভয় পেয়ে আমাকে ফোন করে ডেকেছিল। আমি ওর বাড়িতে যেতেই কাঁদতে কাঁদতে আমার বুকের ওপর হামলে পড়লো। ওর নাকি খুব ভয় করছে। সে ভয়টা এমনই ঠেলা যে সেদিন সন্ধে পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে বসেছিল, সোফা থেকে উঠতে পর্যন্ত দেয়নি। পরে অবশ্য বুঝেছি মেয়েটা এমনই, মানে অল্পেতেই ভয় পেয়ে যায়। আর পিয়ালির কোনো অদ্ভুত আচরণ মনে পড়ছে তোমার? শেষ দিকটায় তোর সব আচরণই অদ্ভুত ছিল। অত ভালো মেয়েটা এমন কি করে হয়ে গেল কে জানে। ইগো আর ঈর্ষা, এগুলো কি মানুষকে এতটা পাল্টে দিতে পারে? যাই হোক, একদিন মেসে ফিরেছি, দেখি আমার ঘরের মধ্যে বসে আছে। আমার মেসের ঘরের চাবি ওর কাছে থাকতো, মানে যেহেতু সবাই ওকে চেনে তাই ওকে কেউ বাধাও দিত না। আর তখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে, মানে 2 সপ্তাহ কোনো কথা নেই। ঘরে ঢুকে দেখি আমার জামা কাপড় গোছাচ্ছে। আমায় দেখে ছুটে এসে জড়িয়ে ধরলো, অনেক কান্নাকাটি, অনেক কাকুতি মিনতি। কিন্তু আমি ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওর সঙ্গে আর কখনো এক হব না। ওকে সেটা বলতে একেবারে সাপের মতো ফুঁসে উঠলো, চোখ দুটো বড় বড় করে বলল, ওই মেয়েটার সঙ্গে খুব সুখী হবি ভেবেছিস না? ও সাক্ষাৎ একটা ডাইনি, ও তোকে কখনো খুশি করতে পারবে না। তুই যদি আমার সঙ্গে না থাকতে পারিস আর কারোর সঙ্গে থাকতে পারবি না, এটা মিলিয়ে নিস। এই বলে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আমি যদিও ওর কথায় খুব একটা পাত্তা দিইনি, তবে তারপরেই ঘরের তালাটা পাল্টে দিয়েছিলাম, যাতে আমার অজ্ঞাতে ও আমার ঘরে আর ঢুকতে না পারে। হ্যাঁ, বুঝলাম। আমার যা মনে হচ্ছে তোমার এই প্রাক্তন প্রেমিকাই এই সমস্ত ঘটনার মূলে। ওই বোধহয় তোমাকে বশ করার জন্য এবং স্নেহাকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য যুযুক্ষুরাকে নিজের শরীরে আহ্বান করেছে। ওই মেয়ের তোমার প্রতি মোহ এমন পর্যায়ে পৌঁছেছে যে সাক্ষাৎ শয়তানকে নিজের শরীরে ধারণ করতেই দ্বিধা করেনি। ও মেয়ে জানে না, ও সফল হোক আর না হোক, ওর নিজের জীবনটা যখন খুশি শয়তান গিলে খেতে পারে। হ্যাঁ, কেন? আরে অধিজীবদের প্রবৃত্তি এরকম। সাপকে যেমন শত চেষ্টাতেও পোষ মানানো যায় না, লেজে পা পড়লেই ছবল দেওয়ার জন্য উদ্যত হয়, এদেরও তেমনি শত চেষ্টাতেও সন্তুষ্ট করা যায় না। যুযুক্ষুরার কাম তৃপ্তি এতটুকু কম হলেও সে তার ধাত্রীকেই শিকার বানিয়ে ফেলে।
আর তার কাম ক্ষুধা নিয়ন্ত্রণ করা অত সহজ নয়। অনেক নিয়ম মেনে যোগ ধ্যান করে রীতিমতো সিদ্ধা যোগিনী হতে হয় তার জন্য, বুঝেছ? সামান্য মেয়ের দ্বারা তাকে নিয়ন্ত্রণ সম্ভব নয়। আচ্ছা, পিয়ালির বর্তমান খবর কি? তোমায় খোঁজ নিতে বলেছিলাম যে। খোঁজ নেওয়ার চেষ্টা করেছি মহারাজ, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ওর আগের ফোন নাম্বার সুইচ অফ, মনে হয় নাম্বার চেঞ্জ করেছে। আর ও 2 মাস আগে কলকাতা ছেড়ে চলে গেছে। কোথায় গেছে জানি না, ওর বন্ধুরাও কেউ কিছু বলতে পারলো না। তবে সম্ভবত উড়িষ্যায় গেছে, ওখানে ওর পৈতৃক বাড়ি। যা, কোনো খবর নেই? হাতের কাছে থাকলেও ওকে বুঝিয়ে একটা ব্যবস্থা করা যেত, কিন্তু কাছে যখন নেই সেক্ষেত্রে তো হাতে একটাই উপায় রইল। কি উপায় মহারাজ? ভেদ। মানে? সাম, দান, দণ্ড আর ভেদ। ভেদ অর্থাৎ এক শত্রুকে আর এক শত্রুর বিরুদ্ধেই কাজে লাগাও, বিষ দিয়ে বিষ দাঁত গুঁড়িয়ে দাও। কিন্তু মহারাজ, এখানে তো শত্রু একজনই। ভুল করছো ইন্দ্র, শত্রু 2 জন, শুধু তারা একই শরীরে বর্তমানে অবস্থান করছে, এই যা। আপনি হেয়ালি না করে খুলে বলুন মহারাজ। দেখো, এখন যুযুক্ষুরা আর তোমার প্রাক্তন প্রেমিকা, এই 2 জনেই তোমার শত্রু। এদের একজনকেই যদি অপরের বিরুদ্ধে কাজে লাগানো যায় তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। সে কি আদৌ সম্ভব মহারাজ? এ কাজ করবেন কি করে? তারা তো কেউই হাতের কাছে নেই। ভীষণই কঠিন কাজ, তবে অসম্ভব কিছু নয়। তন্ত্রে অসম্ভব বলে কিচ্ছুটি নেই, অভিজ্ঞ সাধক মাত্রেই তা জানেন। শুধু এ পদ্ধতিতে একটাই খটকা আছে। কি খটকা? আমি যে বিপরীতমুখী অভিচারটি সম্পন্ন করব, তাতে করে তোমার সেই প্রেমিকার যোনিতে থাকা যুযুক্ষুরা ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়ে তার নিজের ধাত্রীকেই শিকার মনে করবে। এতে করে সে মেয়েটির মৃত্যুর সম্ভাবনা প্রবল। ধরে নাও মেয়েটি মরবেই। একমাত্র সে মরলে তবেই যুযুক্ষুরা ধাত্রীহীন হয়ে শক্তি হারাবে, ফলে তোমার বা স্নেহার ওপর তার আর কোনো প্রভাব থাকবে না। কিন্তু এখন কথা হলো, পিয়ালি মারা যাবে জেনেও কি তুমি আমাকে সেই বিপরীত অভিচার করতে অনুমতি দেবে? যদি দাও আমি করতে পারি। সত্যি বলতে, যে মেয়ে অন্য একটি মেয়েকে সম্পূর্ণ প্রাণে মেরে ফেলতে চায় তার জন্য আমার মনে বিশেষ দয়া নেই। মহারাজের এই কথা শুনে তাকে খানিকটা নিষ্ঠুর মনে হলেও ক্রমশ কথাটার তাৎপর্য বুঝতে পারে ইন্দ্র। সত্যি তো, যে নির্দ্বিধায় একজনের প্রাণ নেওয়ার সংকল্প করতে পারে তার প্রাণের জন্য কি ইন্দ্রর ভাবা উচিত? যেখানে বিশেষ করে স্নেহার প্রাণ জড়িয়ে আছে, এমনকি জড়িয়ে আছে ওর নিজের জীবনও। মহারাজের কথা অনুযায়ী আর কিছুদিন পর হয়তো ইন্দ্র নিজের অজ্ঞাতেই পিয়ালির অন্ধ দাসে পরিণত হবে। তখন কি হবে? না, শুধু একজন পাপীর জন্য ভেবে লাভ নেই, বরং কাছের মানুষগুলোর জন্য ভাবা ভালো। তার জন্য ভাবা ভালো যে তোমায় ভালোবাসে। ইন্দ্র একটা বড় সড়ো ঢোক গেলে তারপর বলে, না, কোনো অসুবিধা নেই। আপনি নির্দ্বিধায় অবিচার ক্রিয়া করুন। যে অন্যের প্রাণ নির্দ্বিধায় নেওয়ার কথা ভাবতে পারে তার প্রাণের দায়িত্ব আমি কেন নেব? বেশ, তাই হবে। কালই আমি দেবী ভিট্টালিনীর আশীর্বাদ নিয়ে অভিচার ক্রিয়ায় বসব। অভিচার সম্পূর্ণ হওয়ার 3 দিনের মাথায়
ওই যুযুক্ষুরা তার ধাত্রীকে গিলে খাবে, অতঃপর ওই মেয়ে মারা যাবে। তুমি এখন আসতে পারো, আমায় জোগাড় যন্ত্র করতে হবে। মহারাজের কথা শুনে ইন্দ্র উঠে পড়ে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মহারাজ তাকে হঠাৎ প্রশ্ন করে, আচ্ছা ইন্দ্র, একটা কথা, পিয়ালির সঙ্গে সম্পর্ক ভাঙার আগে স্নেহার সঙ্গে তোমার কখনো শারীরিক ঘনিষ্ঠতা হয়েছিল? ইন্দ্র এই আকস্মিক প্রশ্নে চমকে যায়। তারপর খানিকটা ইতস্তত করে বলে, না 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 না, কখনো হয়নি। বেশ, এসো তুমি। মহারাজ একটা স্বস্তির শ্বাস ফেলেন। যাক, সন্দেহটা তাহলে মিটল। আজ সকাল থেকেই ব্রহ্মানন্দ মহারাজের মনটা কেমন কু ডাকছে, অথচ আজ তো এমন কু ডাকার কথা নয়। দিন তিনেক আগেই তিনি অভিচার ক্রিয়ায় বসেছিলেন। বলাই বাহুল্য, সে অভিচার ক্রিয়া সফলই হয়েছে। দেবী বিট্টালিনীর আশীর্বাদে কোনো অভিচার ক্রিয়াতেই ওর ব্যর্থ হওয়ার কথা নয়। হিসেব মতো সব ঠিক থাকলে গতকাল রাত্রেই সে মেয়েটির মারা যাওয়ার কথা, অর্থাৎ আজ থেকে ইন্দ্র আর স্নেহার সমস্ত বিপদের সমাপ্তি। অথচ তাও আজ সকাল থেকে মনটা এমন কু ডাকছে কেন? মহারাজ নিজের ঘরে এই অজানা উত্তেজনার বশে পায়চারি করছিলেন। ঘড়িতে তখন সকাল 8টা। এমন সময় ওনার ফোনটা বেজে ওঠে। সঙ্গে সঙ্গে ওনার বুকে যেন বিদ্যুৎ খেলে যায়। খারাপ খবর। কেন জানি না ওনার মনে হয় খারাপ খবর এসেছে কোনো। ফোনটা তুলতেই ওপার থেকে ভেসে আসে ইন্দ্রর উত্তেজিত গলার স্বর। হ্যালো, হ্যালো, হ্যাঁ মহারাজ, মহারাজ পিয়ালি আর নেই, পিয়ালি মারা গেছে। এইমাত্র ফেসবুকে ওর রিলেটিভ মারফত খবর পেলাম। মহারাজ দীর্ঘশ্বাস ফেলেন। যাক, অভিচারে কাজ হয়েছে তাহলে। কিন্তু এরপর যে কথাটা ফোনের ওপার থেকে ভেসে আসে তার জন্য উনি তৈরি ছিলেন না। কিন্তু মহারাজ, পিয়ালি কাল মারা যায়নি, ও প্রায় 1.5 মাস আগে মারা গেছে। মারা যায়নি বলা ভালো, গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। কিন্তু এটা কি করে সম্ভব মহারাজ? পিয়ালি যদি 1.5 মাস আগেই মারা গিয়ে থাকে, তাহলে তার জনিতে থাকা যুযুক্ষুরাটিও তো এতদিনে শক্তি হারানোর কথা। সে এতদিনে এত সব অলৌকিক কাজ করছিল কি করে? এই কথা শুনে মহারাজের মাথায় যেন বাজ পড়ে। কাঁপা কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করেন, ইন্দ্র, তোমার জন্মদাত্রী মায়ের দিব্যি, সত্যি করে বলো, পিয়ালির সঙ্গে সম্পর্কে থাকাকালীন স্নেহার সঙ্গে তোমার কখনো শারীরিক সম্পর্ক হয়েছিল কিনা? এই প্রশ্নে ইন্দ্র যেন থমকে যায়। তারপর হঠাৎ গলার স্বর নামিয়ে মিনমিন করে বলে, হয়েছিল মহারাজ। সেদিন লজ্জায় আপনাকে মিথ্যে বলেছিলাম। কবে 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 কোথায় ঘনিষ্ঠ হয়েছিলে? ওই আত্মীয়ের বিয়ে বাড়িতেই আমরা দুজন ঘনিষ্ঠ হই। তখন সিরিয়াস কিছুই ছিল না, জাস্ট দুজনে একে অপরকে দেখে ভালো লেগে আউট অফ ইন্টারেস্ট আর ক্ষণিকের দুর্বলতায়। লজ্জায় কথাটা আর সম্পূর্ণ করতে পারে না ইন্দ্র। নিজের বাবার থেকেও বড় একজনের কাছে কথাটা বলতে গিয়ে সংকোচে বুকের ভেতরটা যেন তার শুকিয়ে যায়। ঈশ্বর, সব শেষ, সব শেষ। এক্ষুনি স্নেহার বাড়িতে যেতে হবে, এক্ষুনি। স্নেহার বাড়িতে এসেও বিশেষ লাভ হলো না, হওয়ার কথাও ছিল না। যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছে। হিসেব মতো গতকাল মাঝরাত্রেই অভিচার ক্রিয়ার ফলে বিভ্রান্ত যুযুক্ষুর আর প্রাণঘাতী কামক্ষুধার শিকার হয়েছে স্নেহা। তার রক্তাক্ত মৃতদেহটা পাওয়া গেছে তার নিজের ঘরে।
শরীরে কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই, শুধু শুধু যোনি দেশে অস্বাভাবিক রক্তবন্যা। এখন অবশ্য ব্যাপারটা প্রায় জলের মতো স্পষ্ট, কোথাও কোনো সন্দেহ নেই। পিয়ালি নয়, ভয়ঙ্কর উপাচার ক্রিয়ার মাধ্যমে যুযুক্ষুরাকে নিজের যোনিতে স্থান দিয়েছিল স্নেহাই, তাও শুধু ইন্দ্রকে পাওয়ার জন্য। কার মাধ্যমে, কবে, কোথায় এই উপাচার ক্রিয়া সম্পন্ন হয়েছিল তা এখন আর জানা সম্ভব নয়। তবে যে এই উপাচার ক্রিয়া করেছিল সে নির্ঘাত এই ভয়ঙ্কর যুযুক্ষুরাকে অন্যের যোনিতে পাঠিয়ে শান্তি পেয়েছিল। যাই হোক, হিসেবগুলো এইবার একদম ছকে ছকে মিলে যাচ্ছে। একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে হঠাৎ ইন্দ্রর সঙ্গে স্নেহার আলাপ, মুহূর্তের দুর্বলতা বশত শারীরিক সম্পর্ক এবং স্নেহার ইন্দ্রের প্রতি আসক্ত হয়ে যাওয়া। তখনও পিয়ালির সঙ্গে ইন্দ্রের সম্পর্ক স্বাভাবিক, মনোমালিন্য হচ্ছিল, তবে খুব বেশি নয়। এরপরে স্নেহা অনেক চেষ্টা করেও যখন ইন্দ্রের মন পায় না, তখন সে তার কাঙ্ক্ষিত মানুষটিকে কাছে পাওয়ার জন্যই এই ভয়ঙ্কর পথ বেছে নেয়। সেই দিন যেদিন স্নেহা ভয় পাওয়ায় ইন্দ্র তার বাড়ি গেছিল, আর স্নেহা বহুক্ষণ ইন্দ্রকে জড়িয়ে বসেছিল, তখনই বোধহয় উপাচারের জন্য প্রয়োজনীয় ইন্দ্রর বুকের চুল সংগ্রহ করে স্নেহা, অত্যন্ত চুপিসারে। বলাই বাহুল্য, পিয়ালি সম্ভবত স্নেহার বাসনা আগে থেকেই বুঝতে পেরেছিল, সেই জন্য ওকে একদমই পছন্দ করত না। এ জগতে একটা মেয়েকে একটা মেয়ের থেকে ভালো আর কে বুঝতে পারবে। উপাচার সম্পূর্ণ হলে যুযুক্ষুরা তার কাজ শুরু করে। ইন্দ্রর সঙ্গে পিয়ালির সম্পর্ক ক্রমশ বিষিয়ে যেতে থাকে। সামান্য ঝগড়াও বড় আকার নেয়, এক সময় সম্পর্ক ভেঙে যায়। আর অন্যদিকে তারই সঙ্গে ইন্দ্র স্নেহার প্রতি আকর্ষিত হতে থাকে, মানসিক ও শারীরিক দুভাবেই। ফলে খুব শীঘ্রই ইন্দ্র স্নেহার প্রেমে পড়ে যায়। প্রেম নাকি এক অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটানো মায়াবী নেশা, যা মানুষকে সব ভুলিয়ে দেয়, এমনকি তাকেও যে নিজের থেকেও ওই মানুষটাকে বেশি ভালোবাসে। এদিকে সেই ভয়ঙ্কর শয়তানের অত্যাচার সহ্য করতে না পেরে পিয়ালি কলকাতা ছেড়ে চলে যায় ওড়িশায়। সেখানে মুক্তি পাবে ভেবেছিল, কিন্তু যুযুক্ষুরা অত সহজে নিজের শিকার ছাড়ে না, ফলে তাকে প্রাণটা দিতেই হয়। সে কিন্তু কলকাতা থেকে যাওয়ার আগে ইন্দ্রকে একবার সাবধান করতে এসেছিল। সম্ভবত সে বুঝেছিল এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার আছে। যাই হোক, ইন্দ্র সে কথা শোনেনি, শুনবেই বা কেমন করে? সে যে তখন সম্পূর্ণ বশীকৃত। পিয়ালি মৃত, ইন্দ্র স্নেহার হাতের মুঠোয়। এইরকম যখন সব ঠিকই চলছে, তখনই গল্পে আসে নতুন মোড়। যুযুক্ষুরার কাম ক্ষুধায় অতিষ্ঠ হয়ে তাকে বাধা দিতে শুরু করে স্নেহা। হায়, বেচারি মেয়েটা বোধহয় জানতো না এর ফল কি ভয়ঙ্কর হতে পারে। যুযুক্ষুরা বাধা পেয়ে ওকে সেভাবেই নিপীড়ন করতে থাকে যেভাবে সে তার শিকারকে করে। ব্যাপারটা অনেকভাবে চেপে যেতে চাইলেও শেষমেশ ইন্দ্রর কাছে ধরা পড়ে যায় স্নেহা। স্বাভাবিক, এই জিনিস বেশি দিন লুকোনো যায় না। তারপর তো মহারাজের কাছে যাওয়া এবং বাকি ঘটনাসমূহ। শুধু ইন্দ্র যদি একবার স্বীকার করত যে স্নেহার সঙ্গে ওর বহু আগেই শারীরিক সম্পর্ক হয়েছিল, তাহলেই এদিন আর দেখতে হতো না। কারণ মহারাজ শুরু থেকে স্নেহাকেই সন্দেহ করেছিলেন। নিয়ম অনুযায়ী যুযুক্ষুরাকে যোনিতে ধারণ করার জন্য অন্তত একবার তার সঙ্গে রতিক্রিয়া করা আবশ্যক, যাকে বশীকৃত করতে উপাচারটি করা হচ্ছে। বলাই বাহুল্য, ইন্দ্রের কথায় মহারাজ সেদিন বিশ্বাস করেছিলেন, যার ফলস্বরূপ আজ স্নেহাকে নিজের জীবন দিয়ে দিতে হলো। ছোট্ট একটা মিথ্যে,
একটা ক্ষণিকের দুর্বলতা মানুষের জীবনে যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে তা মানুষ বুঝতেই পারে না। অবশ্য এখন ইন্দ্র বুঝতে পেরেছে। হাউ হাউ করেও কাঁদছে গঙ্গার পাড়ে বসে। স্নেহার শরীরটা কিছুক্ষণ আগেই ঢোকানো হয়েছে চুল্লিতে। যে শরীরের তৃপ্তির জন্য এত কিছু, সেই শরীরটাই আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ছাই হয়ে বেরোবে চুল্লির থেকে। তারপর ভেসে যাবে এই পুণ্যতোয়া গঙ্গার বুকে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এখনো দূর থেকে শোনা যাচ্ছে স্নেহার বাবা মায়ের আকুল কান্নার স্বর। ইন্দ্র কাঁদছে। তবে কার জন্য? স্নেহার জন্য না পিয়ালির জন্য? পিয়ালি, যে ওকে সারা জীবন ভালোবেসেছে এবং তাকে ভালোবাসার ফল হিসেবে বরণ করতে হয়েছে নির্মম মৃত্যু। নাকি ও কাঁদছে স্নেহার জন্য, যে স্নেহা ওকে ভালোবেসেছিল প্রাণ দিয়ে, কিন্তু ভুলে গিয়েছিল ভালোবাসলেই সবসময় ভালোবাসার মানুষটাকে পাওয়া যায় না। মাঝে মাঝে তাকে তার মতো করে ভালো থাকতে দিতে হয়। সেটাই প্রকৃত ভালোবাসার লক্ষণ। গঙ্গার পাড়ে দাঁড়িয়েই মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আয় আয় মনুষ্য শরীর, আয় তার মধ্যেকার এই কামের জ্বালা। কাম, কাম এই প্রবৃত্তিটুকুকে যদি ইন্দ্র আর স্নেহা সঠিক সময় নিয়ন্ত্রণ করে নিত, তাহলে হয়তো আজ তিনটে জীবন এইভাবে অকালে নষ্ট হয়ে যেত না। অনিয়ন্ত্রিত এই কাম প্রবৃত্তি তো মানুষের মনের জনিতে থেকে একটু একটু করে প্রভাব বিস্তার করে। তারপর ক্রমশ মনের মধ্যে থাকা নীতি নৈতিকতা বোধকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তাদের ক্ষয় ঘটিয়ে সম্পূর্ণ মনুষ্যটাকেই গিলে খায়। তার পেট কখনো ভরে না, তার ক্ষুধাও কখনো ফুরোয় না। কাম, কাম, কামের থেকে বড় যুযুক্ষুরা এই পৃথিবীতে আর কিছু আছে কি? এতক্ষণ ধরে আপনারা শুনলেন ত্রিজিৎ করের লেখা গল্প যুযুক্ষুরা এর দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব। আজকের গল্প পাঠে ছিল তমাল, গল্পের সূত্রধার পূজা। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দেবদত্ত, দিগন্তিকা, পূজা এবং তমাল। সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।